আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায় উল্লেখ করে দলটির নেতারা বলছেন, সংস্কার করতে বেশি সময় না উচিত নয়, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি করা, যাতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই রূপ পায়। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে গত মাসে ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়া মতামতের উপর আলোচনা করতে কমিশনের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকের টেবিলে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের বিপরীত দিকে ছিল ঐকমত্য কমিশনের 5 সদস্য। যদিও সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, টেবিলের বিপরীত পাশে বসলেও মূলত তাদের চাওয়া একই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা সবসময় জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায়, তবে তা করতে গিয়ে যেন সময়ক্ষেপণ না করা হয়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। বিএনপি সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত হলেও বেশিরভাগ ইস্যুতে ব্যাপক আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। অভিযোগ করা হয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতামত চাওয়ার প্রক্রিয়া বিভ্রান্তিকর ছিল। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শীট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি 131 দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির সাথে ঐকমত্য কমিশন রোববার আরও একটি বৈঠক করবে। যে অন্যান্য ক্ষেত্রে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের অসহযোগিতায় যদি সংস্কার বিঘ্নিত হয়, তাহলে নির্বাচন দেরি হতে পারে উল্লেখ করে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ন্যূনতম সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির শর্ত পূরণ না হলে মার্চ এপ্রিল কোনোটাই ঠিক থাকবে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো যত আন্তরিকতার সাথে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজনে 1 মাস এদিক সেদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে সফরে সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। এই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে, এটা কোরআনের আয়াত নয়। বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। আমার ওপিনিয়ন আমি দেব, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না। 1971 সালের কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিস্সাও চাওয়া হয়েছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের বৈঠকের পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের ব্রিফিংয়ে একথা জানান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জনস্বার্থে দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে প্রায় 15 বছর পর এই বৈঠক
আয়োজিত হয়েছে জানিয়ে জসিমউদ্দিন বলেন, আলোচনার মাধ্যমে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আগ্রহ দেখিয়েছে দুপক্ষই। শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ মাসের 27-28 তারিখে দুদিনের সফরে বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 4.32 বিলিয়ন আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতের যে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার হয়েছে, সে ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আবার না ঘটে, সেজন্য ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করতে কমিটি গঠন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। বৈঠক শেষে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা সিদ্ধান্ত জুনে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ। কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই এবারের মিশন শেষে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মিশন চিফ ক্রিস পাপা জর্জিও একথা জানান। বলেন, রাজস্ব আহরণের লক্ষ্যে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, তবে ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত। মিসবাহ হাসানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জড়িয়ে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে 3 কিস্তিতে ছাড় দেয় $231 কোটি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় বিনিময় হার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা ও ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে। এবার 12 দিনের সফর শেষ হলো কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই। সংবাদ সম্মেলনে মিশন চিফ জানান, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে। আমাদের আলোচনা চলমান এবং সঠিক পথে চলছে। বাংলাদেশকে দেয়া $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে জুনে আইএমএফ এর বোর্ড মিটিং আছে, সেখানেই সিদ্ধান্ত আসবে। এ সময় ঋণের অর্থ হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি আইএমএফ সন্তুষ্ট নয় বলে জানানো হয়। বড় আকারের বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতিমালার প্রয়োজন। রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। বৈশ্বিক চাপে বাংলাদেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানান মিশন চিফ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 6 দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তাই আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে 3 ঘণ্টার বৈঠক শেষে একথা জানান শিক্ষার্থী প্রতিনিধি দল। তারা বলেন, সুন্দরভাবে ডেকে নিয়ে সবার সঙ্গে প্রতারণা করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা জানালেও ডেকে নিয়ে অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দল বলেন, অতিরিক্ত সচিব দাবি দাওয়া লিখে নিয়েছেন, এরপর তিনি সচিবের কাছে উপস্থাপন করবেন। সচিব উপদেষ্টাকে অবহিত করবেন। এ সময় তারা অভিযোগ করেন, তাদেরকে
জানানো হয়েছিল শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বৈঠক হবে। শিক্ষার্থীরা বলেন, আজ আন্দোলন শিথিল করা হলেও পরবর্তীতে কঠিন করা হতে পারে। আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে। আমাদের এখানে সমাধান আশা করা, তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে। সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করবে। শিক্ষা উপদেষ্টার পর সংশ্লিষ্ট মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে আমাদের যে রূপরেখা এটা ছিল। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিবকে দেয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, বিদ্যমান আইন যুগোপযোগী না করেই বর্তমান নির্বাচন কমিশন বিগত 10 মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2008 সালের বিধিমালায় রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক বলেও দাবি করে এনসিপি। রাজধানী ধানমন্ডি থানায় প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এই মামলায় তার সহযোগী সমীর দাওয়ানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলা এবং চাঁদা দাবির প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনার মূল হোতা মেঘনা ও তার সাবেক প্রেমিক সমীর। সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিকে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগাম বন্যার আশঙ্কায় কৃষি বিভাগের সতর্কীকরণ ও নির্দেশনার পর ধান কাটা শুরু করেছেন সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকরা। সকাল থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কিত কৃষকরা। বন্যায় ফসল নষ্টের আশঙ্কায় বোরো ধান কেটে নিচ্ছেন তারা। জেলার বিস্তীর্ণ হাওর এলাকায় এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসল রক্ষায় ব্যস্ত কৃষকরা। সুনামগঞ্জে আগামী 1 সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগাম ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বন্যার আশঙ্কায় ইতিমধ্যে ডিসি, ইউএনও সহ সকল কর্মকর্তার ছুটি বাতিল এবং কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।